শুরু করুন। বিদ্যাসাগর দ্বিশত জন্মবর্ষ উদযাপন কমিটি বীরভূম জেলার পক্ষ থেকে সকলকে প্রাক শারদীয়ার অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা বর্ণ পরিচয়ের পক্ষ থেকে 1 বছর ব্যাপী যে বিদ্যাসাগর চর্চা এবং বিদ্যাসাগরকে কেন্দ্র করে যে সমস্ত কর্মসূচি আমরা গ্রহণ করেছি, একটু নেমে যান, মাথাটা মাথাটা কি নামান, মাথাটা। সেই কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়ে চলেছি এবং 201 বৎসর জন্ম বৎসর কালে আমরা এটাও সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আমাদের শ্রোতাদের যে চাহিদা এবং তাদের যে আবেদন, তার পরিপ্রেক্ষিতে আমরা এই আলোচনা চক্রকে চালিয়ে নিয়ে যাবার আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পূজার পূর্বে আজকের এই 16তম যে আলোচনা পর্ব, এই আলোচনা পর্বে আজকে আমাদের আলোচক শ্রী শ্রীকুমার ভট্টাচার্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর। এইটা নিয়ে আমাদের আলোচনার 16তম পর্যায় শুরু হবে। আমাদের আলোচক ইতিমধ্যে এসে গেছেন, কিন্তু কিছু নেটের যান্ত্রিক ত্রুটির জন্য তিনি এই আলোচনা পর্বে প্রবেশ করতে পারছেন না এই মুহূর্তে। আমরা আশা করব তিনি আমাদের এই মুখবন্ধ হয়ে যাওয়ার পরেই আলোচনা পর্বে তিনি প্রবেশ করবেন। আলোচক শ্রী শ্রীকুমার ভট্টাচার্য একজন অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক। তিনি দীর্ঘদিন শিক্ষা দপ্তরের অধীনে সহকারী বিদ্যালয় পরিদর্শক হিসেবে তার কর্মজীবন শেষ করেছেন এবং প্রাসঙ্গিকভাবে যেটা বলতে চাইছি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একসময়ে তার কর্মজীবনের মধ্যে দক্ষিণবঙ্গের সহকারী বিদ্যালয় পরিদর্শক ছিলেন এবং সেই সূত্রে তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সারা দেশব্যাপী ছড়িয়ে দেবার লক্ষ্যে তিনি বহু বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং সেই বিদ্যালয় সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন জেলায় জেলায় সহকারী বিদ্যালয় পরিদর্শক নিয়োগের ক্ষেত্রেও তিনি উদ্যোগ গ্রহণ করেছিলেন এবং তাদেরকে নিয়োগের ব্যবস্থাও করেছিলেন, যাতে স্কুল শিক্ষা সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। সেই লক্ষ্যেই তার এই উদ্যোগটা ছিল। স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ বিদ্যালয় পরিদর্শক সমিতির একজন সদস্য হিসাবে আমাদের আজকের আলোচক তিনি যথেষ্ট এই আলোচনায় অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছেন এবং গর্ববোধ করতে পারছেন যে বিদ্যাসাগর একসময়ে তাদেরই সহকর্মী ছিলেন এবং তাদের এই আদর্শকে নিয়ে যেতে তাদের এই সংগঠন এবং তার সদস্য হিসেবে তিনি অঙ্গীকারবদ্ধ। আমরা যেটা বলতে চাইছি যে ইতিমধ্যে যে বিদ্যাসাগরের যে শিক্ষা বিস্তার, সমাজ সংস্কার, বিজ্ঞান সচেতনতা, বিধবা বিবাহ, নবজাগরণের অগ্রদূত, বিজ্ঞান মনস্কতা, মহামারী এবং কলেরাতে তার যে ভূমিকা, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের বিদগ্ধ যারা আছেন বিশেষজ্ঞ তারা আলোচনা করেছেন এবং এই আলোচনার ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে প্রায় 10,000 জন মানুষ এই আলোচনা শুনেছেন এবং এই আলোচনা পর্ব চালিয়ে যাবার জন্য পরামর্শ এবং অনুরোধ জানিয়েছেন। স্বাভাবিকভাবেই আমরা এই আলোচনা পর্বটি চালিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা এই পূজাবকাশের পরে আমরা আবার এইটিকে আবার শুরু করব। যাই হোক, ইতিমধ্যে এই বিষয় শুধু ছাড়াও, আলোচনা পর্ব ছাড়াও
আমরা যে কর্মকাণ্ডগুলি গ্রহণ করেছি সেগুলি আমি আপনাদের কাছে আরেকবার জানাচ্ছি এই কারণে যে আমরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, সাংস্কৃতিক প্রতিযোগিতা আমরা আয়োজন করেছি এবং তাতে সারা জেলার 3টি মহকুমার বিরাট অংশের ছাত্রছাত্রীরা 3টি পর্যায়ে তারা অংশগ্রহণ করেছেন। আবৃত্তি, গান, তাৎক্ষণিক বক্তৃতা, তারপরে আমাদের রচনা বিদ্যাসাগরকে নিয়ে প্রবন্ধ প্রতিযোগিতা, এবং সেগুলিকে আমরা তাদেরকে পুরস্কৃত করেছি এবং পরবর্তীকালে সেই সমস্ত পুরস্কৃত প্রতিযোগীদের নিয়ে আমরা একটি ফেসলাইভ পেজে একটি অনুষ্ঠানও আমরা করেছি। এছাড়াও বিদ্যাসাগরকে কেন্দ্র করে, তার কর্মজীবনকে কেন্দ্র করে আমরা একটি প্রদর্শনীশালারও আয়োজন করেছিলাম। সেই প্রদর্শনী স্কুলের ছাত্রছাত্রীরা শুধু নয়, সিউড়ি শহরের বহু মানুষ সেই প্রদর্শনীতে তারা অংশগ্রহণ করেছেন, তারা দেখেছেন। এবং আমাদের লক্ষ্য যে আগামী দিনে আমরা বিভিন্ন বিদ্যালয়, কতগুলি সংলগ্ন বিদ্যালয়কে একত্রিত করে এই প্রদর্শনীগুলিকে নিয়ে গিয়ে আমরা স্কুলে স্কুলে এই প্রদর্শনী দেখানোর ব্যবস্থা করব। এছাড়াও আরো যে বিষয়গুলি রয়েছে, যে আমাদের আগামী দিনে যে আমাদের একটি বিদ্যাসাগর গ্রাম গড়ার কথা আছে, পরিকল্পনার মধ্যে আছে, এবং শুধুমাত্র এই আলোচনা পর্বের মধ্যে দিয়েই এটিকে শেষ করা নয়, বিশেষ করে আজকের দিনে বর্তমান পরিপ্রেক্ষিতে যে একটা সংকটময় অবস্থার মধ্যে দিয়ে আমরা চলেছি, এই অবস্থাকে কাটানোর জন্যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে জনমুখী করবার জন্যে আমাদের যে চিন্তা ভাবনা, আমাদের যে বিষয়গুলো রয়েছে, যেগুলি আমাদের প্রতিনিয়ত আমাদের কুরে কুরে খাচ্ছে, সেগুলিকে আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের পরিকল্পনা রয়েছে এবং আমরা সেইভাবেই এগিয়ে নিয়ে যেতে চাই। যাই হোক, এই মুহূর্তে আমাদের যিনি আলোচক আছেন, তিনি কিছু নেট প্রবলেম এবং যান্ত্রিক ত্রুটির জন্য আসতে পারছেন না। আপনাদের কিছুক্ষণ আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করবার জন্য আমরা অনুরোধ করব। এই সুযোগে আমি আপনাদের বিদ্যাসাগর সম্পর্কে একটি বিদ্যাসাগরকে কেন্দ্র করে আমাদের ছন্দের জাদুকর আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত একটি কবিতা লিখেছিলেন, তার সাগর দর্পণ কবিতায় আমি সেইটা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর, উদ্বেলিত দয়ার সাগর বীর্যে সুগম্ভীর। সাগরে যে অগ্নি থাকে কল্পনা যে নয়, তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে প্রত্যয়। নিঃস্ব হয়ে বিশ্বে এলে দয়ার অবতার, কোথাও তবু নোয়াও নিশির জীবনে একবার। দয়ার স্নেহে ক্ষুদ্র দেহে বিশাল পারাবার, সৌম্য মূর্তি তেজের ফুর্তি চিত্ত চমৎকার। সত্যেন্দ্রনাথ দত্তের এই যে তার সম্পর্কিত যে শ্রদ্ধা সাগর তর্পণ কবিতার মধ্যে দিয়ে করেছিলেন, সেইটি আমি আপনাদেরকে পাঠ করে শোনালাম। এছাড়াও বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন মনীষী বিভিন্ন সময়ে বিভিন্ন স্মৃতিচারণা করে গেছে। মনস্বী শিবনাথ শাস্ত্রী বিদ্যাসাগরের স্মৃতিচারণায় বলেছেন,
সেই পুরুষ সিংহ নিজ মহৎ মনুষ্যত্বে স্বল্পকালীন জনগণকে বহু নিম্নে ফেলিয়া ঊর্ধ্বশীর হইয়া দণ্ডায়মান ছিলেন। তিনি একদিন আমাকে বলিয়াছিলেন, ভারতবর্ষে এমন রাজা নাই যাহার নাকে এই চটি জুতা শুদ্ধ পাখানা তুলিয়া টক করিয়া লাথি না মারি। ঠিক কথা, এরূপ তেজস্বী পুরুষের নিকট রাজারা কোথায় লাগে। চটি জুতা বিদ্যাসাগরের গর্ব ও গৌরব। শোনা যায় নীলদর্পণ নাটকের অভিনয়কালে রোগ সাহেবের নারী ধর্ষণের দৃশ্যে উত্তেজিত হয়ে বিদ্যাসাগর চটি ছুঁড়ে মেরেছিলেন। সঙ্গে সঙ্গে যা মাথায় নিয়ে অভিনেতা বলেছিলেন, ধন্য আমি। হ্যালিডে সাহেব তখন গভর্নর। রাজ দরবারে যেতে তার অনুরোধে বিদ্যাসাগর বার দুই তিন চোকা চাপকান পরেন। এরপর ক্ষুব্ধ হয়ে জানান ওই পোশাক তার পছন্দ নয়। ধুতি চাদর ও চটি পরেই এরপর তিনি যাওয়ার অনুমতি পান। এই যে রবীন্দ্রনাথ এজন্য লেখেন, ব্রাহ্মণ পণ্ডিত যে চটি জুতা ও ধুতি চাদর পরিয়া সর্বত্র সম্মান লাভ করেন, বিদ্যাসাগর রাজোদ্দারও তাহা ত্যাগ করিবার আবশ্যকতা বোধ করেন নাই। সেই জন্যে বিদ্যাসাগর এই বঙ্গদেশে একক ছিলেন। আসলে সমস্যাটা একটু বলে দেন। সমস্যাটা একটু বলে দেন, যে আমাদের আসছেন একটু বলে দেন, চাইছে সব প্রশ্ন করছে। আচ্ছা, আমাদের যিনি আজকের আলোচক আছেন শ্রীকুমার ভট্টাচার্য, তিনি তৈরি হচ্ছেন। তার নেটের প্রবলেম হচ্ছে, তার নেটের প্রবলেমের জন্য তিনি ঠিক সময়ের মধ্যে তার আলোচনাটা শুরু করতে পারছেন না। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞানমুখী বিদ্যাসাগর এবং শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর এবং আলোচক শ্রী শ্রীকুমার ভট্টাচার্য। তার পরিচয় তো আমি আগেই দিয়েছি। তিনি একজন অবসরপ্রাপ্ত সহকারী বিদ্যালয় পরিদর্শক। দীর্ঘদিন তিনি শিক্ষা দপ্তরে বিদ্যালয় পরিদর্শক হিসাবে সুনামের সাথে কাজ পরিচালনা করেছেন। এছাড়াও চাকরি জীবনকালীন এবং অবসর জীবনকালেও সাহিত্যের জগতে তার বিচরণ অনেক দিনের। ইতিমধ্যেও তিনি বিদ্যাসাগর নিয়ে কয়েকটি গবেষণাধর্মী প্রবন্ধ বেশ কিছু কাগজে এবং পত্রপত্রিকায় তিনি লিখেছেন, প্রকাশিত হয়েছে, সেগুলি প্রশংসিতও হয়েছে। তিনি একজন সুবক্তাও। আমরা আশা করব তার সাবলীল বক্তব্যের মধ্যে দিয়ে তিনি আমাদের আজকের যে বিষয়বস্তু শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর সে সম্পর্কে আলোকপাত করবেন। ওর নেটের প্রবলেম হচ্ছে, নেটের প্রবলেম হচ্ছে, যুক্ত হচ্ছে না। আপনি একটু বলুন, বুঝলেন? আমি আপনি বলবো, শুরু করুন। আপনি শুরু করুন, তারপর আমি শুরু করি। হ্যাঁ, আপনি শুরু করুন। আমাদের সঞ্চালক আজকের দিনের যিনি টেকনিক্যাল ডিরেক্টরই বলবো, শ্রী বিকাশ রায়, যার পরিচালনায় আমাদের এই আলোচনা সভাটা আমরা করছি, তিনি এখন কিছু বলছেন এই অন্তর্বর্তীকালীন সময়ে। আমাদের বক্তা ঢুকে গেছেন। আচ্ছা, আমাদের বক্তা ঢুকে গেছেন। আমাদের বক্তা ঢুকে গেছেন। বক্তা আছেন শ্রীকুমার ভট্টাচার্য। আলোচ্য বিষয় হচ্ছে বিজ্ঞানী বিদ্যাসাগর। তিনি তার বক্তব্য শুরু করছেন। আমি শ্রী ভট্টাচার্যকে তার বক্তব্য শুরু করবার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা কিছুটা দুঃখিত আমাদের শ্রোতৃবৃন্দের কাছে কিছু যান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য। ধন্যবাদ। শ্রীকুমার ভট্টাচার্য। আমি প্রথমেই এই অনিচ্ছাকৃত ত্রুটির জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। 2020 খ্রিস্টাব্দে সারা বছর ধরে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন করবার একটি সর্বভারতীয় প্রয়াস গৃহীত হয়েছে।
আমাদের রাজ্যে এবং একই সঙ্গে আমাদের জেলা বীরভূমেও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দ্বিশততম জন্মবর্ষ উদযাপন কমিটি গঠিত হয়েছে। এই বর্ষকে যথাযথভাবে উদযাপনের জন্য যতদূর জানি এই সমিতি বিস্তৃত কর্মসূচি গ্রহণ করেছিলেন, তবে প্রতিকূল পরিবেশের জন্য সেই কর্মসূচি কিছুটা সংকুচিত হয়েছে। আজ সমিতির আমন্ত্রণে এই আলোচনা অনুষ্ঠানে যোগদান করতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। তবে একথা আমি প্রথমেই সবার কাছে বলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে এই মহামানবীর বিস্ময়কর প্রতিভা ও বিদ্যাবত্তার পরিমাপ করবার মতো পরিপ্রশ্ন শক্তি আমার নেই। আমার যা সম্বল তা হলো প্রণিপাত। যে প্রণিপাত আমরা প্রত্যক্ষ করেছি বিদ্যাসাগর করুণাসিন্ধুর তটস্থ কবি শ্রী মধুসূদন। কবির সানুভবের স্বচ্ছ দর্পণে প্রতিবিম্বিত হয়েছে এই বিরাট মহিমা। বিদ্যার সাগর তুমি, বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি, সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। অনেকেই প্রশ্ন করেন, বিদ্যার সাগর তুমি, করুণার সিন্ধু তুমি, এ দুটির মধ্যে গভীরতর সত্য কোনটি? আমি নিজের মতো করে একটি উত্তর খুঁজে পেয়েছি, তা হলো যে জয়ছে ভজে রুচি নাম বৈতার, অর্থাৎ যিনি যেভাবে তাকে ভজনা করেন। না আর কথা নয়, আমি নিত্য স্মরণীয় পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সর্বজন বন্দনীয় চরণ মূলে প্রণাম জানিয়ে আমার বিষয় শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর এই প্রসঙ্গে কিছু কথা নিবেদন করব। 1939-এর 16ই ডিসেম্বর কবিগুরু রবীন্দ্রনাথ মেদিনীপুরে গিয়েছিলেন। মেদিনীপুরে বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ সমিতির আমন্ত্রণে বিদ্যাসাগর স্মৃতি মন্দির উদ্বোধন করতে গিয়ে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে যা বলেছিলেন তার থেকে সামান্যতম অংশ আপনাদের আমি শোনাই। পুণ্য স্মৃতি বিদ্যাসাগরের সম্মাননার অনুষ্ঠানে আমাকে যে সম্মানের পদে আহ্বান করা হয়েছে তার একটি বিশেষ সার্থকতা আছে, কারণ এই সঙ্গে আমার স্মরণ করবার এই উপলক্ষ ঘটল যে বঙ্গ সাহিত্যে আমার কৃতিত্ব দেশের লোক যদি স্বীকার করে থাকেন, তবে আমি যেন স্বীকার করি একদা তার দ্বার উদ্ঘাটন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগর মশাইয়ের এই স্মৃতি সংরক্ষণ মন্দিরের উদ্বোধন কল্পে সেখানকার সমিতির যারা সদস্য এই অনুষ্ঠানের 1 বছর আগে কবিগুরু রবীন্দ্রনাথকে অনুরোধ করেছিলেন বিদ্যাসাগর সম্পর্কিত একটি কবিতা লিখে দেওয়ার জন্য। লিখেও ছিলেন, যেমন তিনি লিখেছিলেন আরো অন্যান্য 10 জন প্রথিতযশা ব্যক্তি সম্পর্কে, বঙ্কিমচন্দ্র সম্পর্কেও লিখেছিলেন। একটি চতুর্দশপদী কবিতা, আপনারা সবাই সেটি জানেন, নাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বঙ্গ সাহিত্যের রাত্রি স্তব্ধ ছিল তন্দ্রার আবেশে, অখ্যাত জড়ত্ব ভারে অভিভূত, কি পুণ্য নিমেষে তব সভু অভ্যুদয়ে বিতরিল প্রদীপ্ত প্রতিভা। রাত্রির অন্ধকার দূর করতে হলে যেমন আলোর মশাল জেলে দিতে হয়, সমাজ মানুষের ক্লীবত্ব ও অন্ধতা দূর করতে তেমনি শিক্ষাকে প্রজ্বলিত করতে হয়। 19 শতকের আরম্ভে ভারতবর্ষের সমাজ ভাবনায় যে নিবিড় অন্ধকার ছড়িয়েছিল তার মূলে ছিল অশিক্ষা, কুশিক্ষা, অন্ধবিশ্বাস, লোকাচার এবং দেশাচারের দাসত্ব। বহু দেবদেবীর পূজা যেমন অগণিত সম্প্রদায় সৃষ্টি করেছিল, প্রবল জাতিভেদ তেমনি বিচ্ছিন্ন করে দিয়েছিল সমগ্র সমাজ দেহটিকে। আর সকলের উপরে ছিলেন পুরোহিত সম্প্রদায়, যারা ধর্মের নামে লোকাচারের প্রস্তর বেদিমূলে বলির সামগ্রী করেছিল নারী জাতিকে। বিধবা বিবাহ দ্বিতীয় পুস্তকে আক্ষেপ করে তাই লিখেছিলেন তিনি, দেশাচারী এদেশের অদ্বিতীয় শাসনকর্তা, দেশাচারী এদেশের পরম গুরু, দেশাচারের শাসনই প্রধান শাসন, দেশাচারের উপদেশী
প্রধান উপদেশ, ধন্য দেশাচার, তোর কি অনির্বচনীয় মহিমা। বড় পরিতাপের সঙ্গে সেদিন আরো বলেছিলেন, যে দেশের পুরুষ জাতির দয়া নাই, ধর্ম নাই, ন্যায় অন্যায় বিচার নাই, হিতাহিত বোধ নাই, সৎ অসৎ বিবেচনা নাই, কেবল লৌকিক রক্ষায় প্রধান ধর্ম, আর যেন সে দেশে হতভাগা অবলারা জন্মগ্রহণ না করে। হা অবলাগণ, তোমরা কি পাবে ভারতবর্ষে আসিয়া জন্মগ্রহণ করো, বলিতে পারি না। বুঝতে অসুবিধা হয় না আমাদের, বিদ্যাসাগরের সংস্কার চেষ্টার বিরুদ্ধে প্রধান বাধা ধর্ম নয়, শাস্ত্র নয়, তা হল দেশাচার। ভারতবর্ষ মানবগণ সকলের উদ্দেশ্যে বিদ্যাসাগরের এই যে প্রাণস্পর্শী আবেদন, আমার মনে হয় এটি বাংলা ভাষার একটি শ্রেষ্ঠ সম্পদ। বিদ্যাসাগরের অন্তর আমাদের সবার সামনে উন্মুক্ত, তবে বিলাপে নিঃশেষিত হবার মতো পুরুষ তো বিদ্যাসাগর নন। তাই এর পরেও নানান কর্মস্রোতে তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন। আজ আমাদের বিধবা বিবাহ, বহু বিবাহ কোনো সমস্যা নয়। শিক্ষা দীক্ষা ও আর্থিক পরিস্থিতির পরিবর্তনে তার সমাধান না হোক এক ধরনের মীমাংসা হয়ে যাচ্ছে। কিন্তু একটা সময় এগুলো খুব জ্বলন্ত সমস্যা ছিল। আমাদের ভাবতে অসুবিধা হয় এখন যে সত্যি তো তার মতন একজন মহাপ্রাণ মানুষ কি তুচ্ছ বিষয় নিয়ে সেদিন নিজের অতুলনীয় শক্তিকে ক্ষয় করেছিলেন। সত্যিই তো সে সময় বিধবা বিবাহ ভারতীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকটি গোষ্ঠীর সমস্যা ছিল মাত্র, বিরাট ভারতীয় সমাজের অন্য সম্প্রদায়ের সমস্যা নয়। উচ্চ বর্ণের ও সম্পন্ন হিন্দু গোষ্ঠীর মধ্যে বিধবা বিবাহ নিষিদ্ধই ছিল, নিম্ন বর্ণের হিন্দুদের মধ্যে তা কিন্তু প্রচলিত ছিল। তাহলে ভারতীয় হিন্দু সম্প্রদায়ের শতকরা বড়জোর 20% মানুষের সমস্যা এটা। সংখ্যার দিক থেকে দেখলে বহুবিবাহ সমস্যা তো আরো তুচ্ছ। সমগ্র ভারতে নয়, বাংলায় শুধুমাত্র ব্রাহ্মণ সমাজের রাঢ় ও কুলীনদের মধ্যেই তা সীমাবদ্ধ ছিল। এই হিসাবটা তো শতকরা হিসেবে উল্লেখযোগ্যই হবে না। তাই সংখ্যা বা পরিমাণের দিক থেকে দেখলে প্রশ্ন মনে জাগতেই পারে, বিদ্যাসাগরের মতন প্রখর বাস্তব বুদ্ধির মানুষ এই তুচ্ছ ব্যাপারে কেন জড়িয়ে পড়লেন? তার উত্তরে একথাই বলতে হয়, সংখ্যার হিসেব এক্ষেত্রে বড় কথা নয়, এটা গুণগত হিসেবেরও একটা জিনিস, আর এখানেই তার গুরুত্ব অপরিসীম। হাজার হাজার বছর ধরে ভারতীয় সমাজ সাধারণভাবে বাল্য বিধবাদের ব্রহ্মচর্যে ও নানান নির্মম নিয়মে আচারে জীবনব্যাপী আবদ্ধ করে যন্ত্রণা দিয়ে এসেছে। এ পাপের কি তুলনা হয়? গাণিতিক সংখ্যা তত্ত্বের বিচারে এ কি সঙ্গত? এটাই গেল একটা দিক। অন্যদিকে বর্ণ হিন্দুর ঘরের কন্যারা বিবাহের পরে যখন শ্বশুর বাড়িতে চলে যেত অল্প বয়সেই বালিকা বধূর বেশে, শ্বশুর বাড়ি যাওয়ার পর সেখানেও তারা হতো অন্তঃপুরবাসী। আর শিক্ষার যেটুকু সুযোগ ছিল তা ছিল সেই সমস্ত বালিকা বধূদেরই যারা বিদ্যা শিক্ষা করলে বিধবা হয় এই প্রবাদ বাক্যে অবিশ্বাসী ছিলেন। সেই নারীগণের পাঠ্য ছিল কি? হ্যাঁ, দেবদেবীর স্তোত্র পাঠ। মুসলিমদের ক্ষেত্রে পয়গম্বরের মাহাত্ম্য ও শক্তির অনুধাবন। খ্রিস্টান মিশনারিদের যে বিদ্যায়তনগুলি স্থাপিত হয়েছিল সেখানে ছাত্র বা ছাত্রীকে জানতে হতো অসীম করুণাময় যিশুর উপদেশ, যার করুণা লাভ না হলে জীবের পাপ থেকে মুক্তি হয়। একটা সময় আমাদের দেশে ফার্সি ছিল রাজভাষা, বাংলা সাহিত্য ছিল গীতি প্রধান এবং আবৃত্তিমূলক। সব কাব্যই গান করা হতো নতুবা আবৃত্তি করা হতো। এ প্রসঙ্গে আমরা মঙ্গল কাব্যগুলির কথা স্মরণ করতে পারি। সেখানেও আমরা দেখি বাংলা ছিল কথোপকথনের ভাষা। তারপর 1835-এ আমরা বেন্টিংকের একটি মিনিট দেখতে পাচ্ছি। ইংরেজিতে তিনি নিয়ে এলেন রাজভাষার ফার্সির বদলে। তিনি লিখলেন, ভারতবাসী জনসাধারণের মধ্যে পাশ্চাত্য সাহিত্য ও বিজ্ঞানের প্রচারই ব্রিটিশদের মহৎ উদ্দেশ্য হওয়া উচিত এবং শিক্ষা বাবদ সকল মঞ্জুরিকৃত অর্থ
শুধু ইংরেজি শিক্ষার জন্য ব্যয় করিলেই ভালো হয়। কিন্তু ইংরেজি মাধ্যমে দেশীয় সকল লোককে শিক্ষিত করা যাবে তো? মাতৃভাষার মাধ্যমে জনসাধারণ জ্ঞান লাভ করে, কিন্তু বাংলা কোথায়? খ্রিস্টীয় ষোড়শ শতাব্দীতে চিঠিপত্রে, দলিল দস্তাবেজে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, বৈষ্ণবদের কিছু পুঁথিপত্রে বাংলা গদ্যের ব্যবহার দেখা যাচ্ছে ঠিকই, তবে সাহিত্য কর্মে কিন্তু গদ্যের ব্যবহার তেমন ছিল না। এই জন্য আমরা স্মরণ করি উইলিয়াম কেরি, রামরাম বসু, রাজীব লোচন, চণ্ডীরচন, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, রামমোহন রায় এদের, যাদের প্রচেষ্টায় বাংলা গদ্য একটা রূপ পায় ঠিকই, তবে প্রমথ চৌধুরী মশাই একে মডার্ন প্রোজ বলতে অস্বীকার করেছেন। ভারতীয় শিক্ষা ব্যবস্থার এই অভিন্ন রূপ যার দৃষ্টিতে আসে তিনি হলেন তৎকালীন বড়লাট মিন্টো। 1811 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃপক্ষের কাছে তিনি একটি নোট দিয়ে বলছেন, "It is a common remark that science and literature are in a progressive state of decay among the native of India. The abstract science are abandoned, polite literature are neglected, and no branch of learning cultivated." যতদূর জেনেছি 1824 সালেই লর্ড মিন্টো সাহেবের প্রস্তাবে কলকাতায় সংস্কৃত কলেজ স্থাপিত হয়। এই কলেজকে যিনি প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তিনি হলেন স্যার হোরেস, আর এই কলেজের সর্বশ্রেষ্ঠ ফসল হলেন সর্বজন প্রণম্য পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি আজ 200 বছর পরও এক নিঃসঙ্গ দেবদ্রুমের মতো বিশাল প্রান্তরে একাকী দাঁড়িয়ে আছেন। ভাবলে বিস্মিত হতে হয় আজও এই ভেবে যে নগর কলকাতা হতে প্রায় 100 কিলোমিটার দূরে একটি অখ্যাত গ্রাম বীরসিংহের এক টুলু ব্রাহ্মণ পরিবারের সন্তান হলেন এই ঈশ্বরচন্দ্র, আর তিনি শ্রদ্ধা কুড়িয়েছেন তুখোড় ব্রিটিশ সাহিত্যে। 28/3/1946 জর্জ টি মার্শাল তার প্রশংসা করে লিখছেন, "He was educated in the government Sanskrit college and studied all the branches of literature and science taught there with the greatest success. And he has since, by private study, acquired a very considerable degree of knowledge of the English language." বিদ্যাসাগর ছিলেন সে যুগের শ্রেষ্ঠ পণ্ডিত। হিন্দু ধর্ম, দর্শন ও শাস্ত্র শাস্ত্রার ক্ষেত্রে সেদিন তার সমকক্ষ কেউ ছিল না। অন্যদিকে হিন্দু কলেজের বিরোধী আদর্শ অনুপ্রাণিত নব্য বঙ্গদলের সান্নিধ্যে এসে চিরাচরিত সংস্কার, ধর্মান্ধতা ও গোড়ামির নাগ পাশতে মুক্তির ভাবনাও তিনি ভেবেছিলেন। সংস্কৃত কলেজে মুগ্ধ বোধের পাশাপাশি M.W. ওয়ালস্টেন সাহেবের কাছে তিনি ইংরেজি শিখেছিলেন। ইতিপূর্বে যোগাভ্যাস মিশ্রের কাছে পাঠ নিয়েছেন ভাস্করাচার্য লীলাবতী, বীজগণিত এবং জ্যোতিষ শাস্ত্রে। 1850 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সংস্কৃত কলেজের অধ্যক্ষের ক্ষমতা পাবার শর্তে বিদ্যাসাগর সংস্কৃত কলেজে সাহিত্যের অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছিলেন। সংস্কৃত কলেজের প্রকৃত অবস্থা কি, কিরকম ব্যবস্থা নিলে এই কলেজের উন্নতি হতে পারে, এই বিষয়ে একটি রিপোর্ট প্রস্তুত করার দায়িত্ব তিনি পেয়েছিলেন। 16 ডিসেম্বর শিক্ষা পরিষদে বিদ্যাসাগর এ বিষয়ে এক বিস্তৃত রিপোর্ট পেশ করেছিলেন। দীর্ঘদিনের চিন্তা এবং বিবেচনা সে প্রসূত সেই রিপোর্ট আমরা অনেকেই পড়েছি। এখানে আমরা দেখেছি তিনি আধুনিক ইউরোপীয় দর্শন, শিক্ষা চিন্তা, বিজ্ঞান ভাবনা সম্পর্কেও সম্পূর্ণ অবহিত হয়েই এই প্রতিবেদন তৈরি করেছিলেন। রবীন্দ্রনাথ তাই বলেছিলেন, তিনি পাশ্চাত্য ও প্রাচ্য বিদ্যার মধ্যে সম্মিলনের সেতু স্বরূপ হয়েছিলেন। তিনি জানতেন বিদ্যার মধ্যে পূর্ব পশ্চিমের দিক বিরোধ নাই। বিদ্যাসাগর বুঝেছিলেন বাংলার অধিবাসীরা শিক্ষা লাভের জন্য অত্যন্ত ব্যগ্র। এই কারণে জনগণের মধ্যে শিক্ষা বিস্তারকে তার প্রধান প্রয়োজন বলে বোধ করেছে। শব্দটি খেয়াল করুন, জনগণের মধ্যে শিক্ষা বিস্তার। এমন একটা সময় তিনি এই কথাটি বলছেন
1859-60 পর্যন্ত আমরা দেখলাম পৃথিবীর কোনো দেশে প্রাথমিক সার্বজনীন শিক্ষা চালু হয়। ভারতবর্ষে বা এই বঙ্গদেশে এই কথা ভাবাটাই তখন অবান্তর। 1970 সালে জনগণনা রিপোর্টে আমরা দেখতে পাচ্ছি এখানে সাক্ষরতার হার মাত্র 30%। তাই তিনি যখন তার শিক্ষা পরিকল্পনা পেশ করলেন এবং অপেক্ষা করছিলেন কখন তাকে তা কার্যকরী করতে বলা হবে, তিনি শুনলেন তার শিক্ষা সংক্রান্ত পরিকল্পনাগুলিকে সরিয়ে রেখে শিক্ষা পরিষদ ভ্যালেন্টাইনের শিক্ষা পরিকল্পনাগুলি কলকাতা সংস্কৃত কলেজে কার্যকর করবার নির্দেশ দিলেন। তিনি অত্যন্ত মর্মাহত হলেন এবং এফ.জি. ময়েট সাহেবকে অর্থাৎ সেক্রেটারি কাউন্সিল অফ এডুকেশনকে একটি আধা সরকারি চিঠি পাঠালেন। বললেন তার সমস্ত অভিলাষ ও উদ্দেশ্যই যখন এভাবে ব্যর্থ হতে চলেছে তখন তাকে বলতে হবে আমার কাজ ফুরিয়েছে। আমরা জানি কর্তৃপক্ষ এবার নথি স্বীকার করেছিল। বিদ্যাসাগর তার নিজের ব্যবস্থিত শিক্ষা প্রণালী বাস্তবায়িত করবার স্বাধীনতা পেলেন। তার ফলে কলেজের সব দিকেই সাফল্য দেখা দিল। বিদ্যাসাগর চেয়েছিলেন ধর্মান্ধতা ও কুসংস্কারের নাগপাশ হতে জাতিকে মুক্ত করে মানুষের চেতনাকে বিজ্ঞানের আলোতে পরিশুদ্ধ করে নিতে। এ কারণেই অমূলক কল্পিত পাঠের বদলে মানুষকে জীবনমুখী করে তুলতে তিনি সেদিন প্রয়াসী হয়েছিলেন। যুক্তিবাদী বিদ্যাসাগর বুঝেছিলেন মাতৃভাষার মাধ্যমেই শিক্ষাকে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এবং এই জন্যই তিনি বাংলা ভাষা এবং সাহিত্যের উন্নয়নের জন্য নানান পরিকল্পনা করেছিলেন। এই দিক দিয়ে প্রতিকৃতির সম্মান অবশ্য আমরা দিতে পারি স্যার হেনরি হার্ডিঞ্জ সাহেবকে। তিনি দেশীয় ভাষার মাধ্যমে প্রাথমিক শিক্ষা বিস্তারের জন্য আর্থিক অসচ্ছলতা থাকা সত্ত্বেও মাসিক 1865 টাকা ব্যয়ে বাংলা, বিহার এবং উড়িষ্যার নানান স্থানে 101টি পাঠশালা স্থাপনের ব্যবস্থা করেছিলেন। এটি 1844 সালের কথা। আমরা দেখলাম মুর্শিদাবাদ বিভাগে 17টি, ঢাকা বিভাগে 15টি, ভাগলপুর বিভাগে 17টি, পাটনা বিভাগে 14টি, যশোর বিভাগে 19টি, চট্টগ্রাম বিভাগে 8টি এবং কটক বিভাগে 11টি, মোট 101টি বিদ্যালয় স্থাপন তখন হয়েছে। কিন্তু বিদ্যাসাগর মশাই দেখলেন বিদ্যালয় স্থাপন তো হলো, ছাত্রদের পঠন পাঠনের উপযুক্ত পাঠ্য পুস্তক কোথায়? অভাব শিক্ষকের। গুরুগৃহের জীর্ণ দেওয়াল ভেঙে জনগণের মুক্ত অঙ্গনে জ্ঞানের আলোকবর্তিকা পৌঁছে দেবার শুভ ইচ্ছা নিয়ে তিনি হাজির হলেন বন্ধু মদন মোহন তর্কালঙ্কারের কাছে এবং উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় স্থাপিত হলো সেদিন মুদ্রণ যন্ত্র। আমি এই বিষয়টি একটু পরে বিস্তৃত বলছি। প্রসঙ্গত বলি, শিশু শিক্ষায় মদন মোহনের বন্ধু ছিলেন বিদ্যাসাগর। মদন মোহন তর্কালঙ্কার 19 শতকের বাংলা প্রাইমারির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছিলেন তার শিশু শিক্ষা সিরিজের বইগুলি। তবে বইগুলি প্রকাশের আগেও শিশু পাঠ্য বই যে ছিল না তা কিন্তু নয়, ছিল। লং সাহেব তার এ ডেসক্রিপটিভ ক্যাটালগ অফ বেঙ্গলি ওয়ার্কস 1855-তে বলছেন। 1816-তে প্রকাশিত হয়েছে লিপি ধারা। 1821-এ রাধাকান্ত দেবের বাংলা শিক্ষা গ্রন্থ স্কুল সোসাইটির বর্ণমালা। তবে এটা ঠিকই শিশু শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল, বিখ্যাত সেই কবি মদন মোহন তর্কালঙ্কার। এবং এই গুরুত্বপূর্ণ বইগুলি আগামী দিনে প্রাইমার রচনার পথটিকে সহজ এবং গতিময় করেছিল। সময় নেই, সময় কম, তাই বিদ্যাসাগর সরাসরি কিভাবে মদন মোহন তর্কালঙ্কারের সহায়তা নিয়ে তার বইগুলি থেকে সরাসরি তথ্য নিয়ে তার বর্ণপরিচয় রচনা করেছিলেন তা বলার সুযোগ রয়ে গেল। তবে 6 বছরের ব্যবধানে 1855-তে বিদ্যাসাগর বাংলা প্রাইমার রচনা করলেন এবং এক অনন্য সাধারণ যুগান্তর আনলেন।
তার উন্নততর শিক্ষা বিজ্ঞান পদ্ধতি ঋদ্ধ শিল্পশ্রী মণ্ডিত বর্ণ পরিচয় বস্তুত শিক্ষা পরিকল্পনার এক যুগান্তকারী আবিষ্কার। এই বইটির শুরুতেই শিক্ষার্থী বালক বালিকাদের পরিচয় হওয়ার জন্য তিনি এটি লিখেছিলেন। আমরা পরিকল্পনার শুরুতেই একথা বলি উচিত যে বইটি বিদ্যার্থী বালক বালিকাদের প্রথম পরিচয় হওয়ার কথা, তা হলো এই বর্ণ পরিচয়। আমরা মনে করি বিদ্যাসাগরের জীবনের সর্বাধিক স্মরণীয় কীর্তি এই বর্ণ পরিচয়। সংস্কৃতির ছায়া থেকে মুক্ত বাংলা বর্ণমালার বর্ণ পরিচয় বইটি বঙ্গভাষী এবং বঙ্গবাসী মানুষেরা সেদিন পেলেন। যারা টাকা খরচ করতে পারতেন না, নিজেদের সন্তানকে বিদ্যালয়ে পাঠাতে পারতেন না, হঠাৎ তাদের দরজায় বাংলা ভাষা হাজির হলো দুখণ্ড বর্ণ পরিচয়ে। তিনি যে স্বপ্ন দেখেছিলেন জনগণের মধ্যে শিক্ষা বিস্তারে, এ এক পরম প্রাপ্তি ছিল সেদিন আমাদের। কিন্তু বর্ণ পরিচয়ের গৌরবকে এখানেই সীমায়িত করলে আমাদের অন্যায় হবে। কেননা বাংলা গল্প সাহিত্যের জন্ম সম্ভাবনার আকরও কিন্তু এই বর্ণ পরিচয়। এটি আমার কথা নয়, শ্রদ্ধেয় অধ্যাপক প্রতিভাকান্ত মৈত্র লিখেছেন এক জায়গাতে, বাংলা ছোট গল্পের জনক হচ্ছে এই বর্ণ পরিচয় গ্রন্থটি। আসলে যথার্থ শিক্ষা বিজ্ঞান বলতে যা বোঝায় তা ছিল বিদ্যাসাগর মশাইয়ের সম্পূর্ণ করায়ত্ত। যে কালে বিদ্যাসাগর বর্তমান ছিলেন সেই কালের প্রেক্ষিতে শিক্ষা সম্পর্কে তার অবদান পর্যালোচনা করলে মনে হয় কোনো একজন বাঙালির দ্বারা শিক্ষা জগতের এমন সর্বাঙ্গীন উপকার আর কখনো সাধিত হয়নি। সর্ববিধ শিক্ষা বিস্তারে তার দান অপরিসীম। যে কথা বলছিলাম মুদ্রণ যন্ত্রের কথা, এই মুদ্রণ যন্ত্রের স্থাপন হয়েছিল 1846-এর শেষের দিকে, 1847-এর শুরুতে। একই সঙ্গে মুদ্রক, প্রকাশক ও গ্রন্থকারের ভূমিকা বিদ্যাসাগর মশাই এককভাবে পালন করেছিলেন। তার প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি 1847 সালে প্রকাশিত হচ্ছে। এই গ্রন্থটি সমালোচকদের মতে বাংলা গদ্য সাহিত্যের একটি সার্থক রচনা। এরপর জীবনচরিত 1849-এ, বোধোদয় 1851-তে, সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা 1851-তে, ঋতুপাঠ প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ 1851-তেই, সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব 1853-তে, ব্যাকরণ কৌমুদী প্রথম ভাগ 1853, দ্বিতীয় ভাগ 1854, তৃতীয় ভাগ 1856 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। বিদ্যাসাগর মশাই বললেন, ছাত্ররা প্রথমত অতি সরল বাংলা ভাষায় সংস্কৃত ব্যাকরণ ও অতি সহজ সংস্কৃত গ্রন্থ পাঠ করবে। সংস্কৃত ভাষার গবেষক পণ্ডিতেরা মনে করেন বিদ্যাসাগর যদি জীবনে আর কোনো বই লিখতেন না, মাত্র ব্যাকরণ কৌমুদী রচনার জন্য তিনি চিরঞ্জীব হয়ে থাকতেন। তেমনি বঙ্গভাষার গবেষকগণ মনে করেন শুধুমাত্র বর্ণ পরিচয় বইটি লিখলেই বাংলা ভাষায় বিদ্যাসাগর মশাইয়ের স্থান অটল সিংহাসনে হতে পারে। আজ থেকে 165 বছর আগে কি পড়ো, কোথা যাও, কাছে এসো, বই আনো, এই বাংলা তিনি কি করে লিখেছিলেন আজও তা এক বিস্ময়। আজও তার বর্ণ পরিচয় বঙ্গজীবনের অঙ্গ। আমি একজন সাংবাদিককে লিখতে দেখেছি, প্রতি বছর এখনো 50 লক্ষ টাকার বর্ণ পরিচয় বিক্রি হয় কলেজ স্ট্রিট পাড়ায়। আমি জানি না প্রকাশের 165 বছর পর কোন ছাত্র পাঠ্য বইয়ের এমন চাহিদা পৃথিবীর কোন দেশে দেখা যায়। 1850 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিদ্যাসাগর সংস্কৃত কলেজ পুনর্গঠন প্রয়াসে যে রিপোর্ট লেখেন, সেখানে তার যুক্তিবাদী মনের পরিচয় পাওয়া যায়। বস্তু জগতের সঙ্গে সম্পর্ক বিযুক্ত অতীন্দ্রিয় কোনো ভাবনা নয়, তিনি এখানে বস্তু চিন্তায় ভাবি। রঘুনন্দন প্রণীত অষ্টবিংশতি তত্ত্ব, আদালতে কার্যবিধি বিষয়ক ব্যবহার তত্ত্ব এবং 26টি ধর্মানুষ্ঠান সংক্রান্ত পাঠ, এ সম্পর্কে তিনি বললেন কি, এটি যাজন ব্যবসায়ী ব্রাহ্মণ পুরোহিতগণের শিক্ষা উপযোগী। গুরুর গ্রন্থ আদি বিদ্যালয়ে অধীত হবার সম্পূর্ণ অনুপযোগী। সাহসী ছিলেন, প্রচন্ড সাহসী ছিলেন এই মানুষটি। একবার আমি দেখলাম একটি লেখাতে,
কালিদাস মৈত্র, জনৈক কালিদাস মৈত্র একটি ভূগোল বই লিখেছিলেন এবং সেইটি ডিরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশনের কাছে পাঠিয়েছিলেন স্কুল পাঠ্য করার অনুরোধ জানিয়ে। বইটি যথারীতি বিদ্যাসাগর মশাইয়ের কাছে আসে তার মূল্যবান মতামতের জন্য। বিদ্যাসাগর মশাই এটিকে অশুদ্ধ এবং কদর্য গ্রন্থ হিসেবে চালানোর তীব্র বিরোধিতা করেন। শুনেছি মামলাও হয়েছিল এই বইটি যাতে গ্রন্থ তালিকাভুক্ত হতে পারে তার জন্য, কিন্তু ব্রিটিশ সাহেবরা এতটাই তার উপর নির্ভর করতেন যে সেই বইটি অর্থাৎ কালিদাস মিত্রের ভূগোল বইটি আর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হয়নি। পাঠ্যসূচি নিয়ে লেখা তার পত্রে আমরা দেখেছি ঈশ্বরচন্দ্রের যে ধর্ম নিরপেক্ষ ভূমিকা তা সম্ভবত বাংলা সাহিত্যে সর্বত্র। এই প্রসঙ্গে আমরা আবারও তার বোধোদয় পুস্তিকাটির কথা স্মরণ করব। বোধোদয় পুস্তিকাটির ভাবনা খুব একটি কঠিন সময়ে, তার জীবনের খুব কঠিন সময়ে তিনি ভেবেছিলেন ভাই হরিশ্চন্দ্র মারা গেছেন। তিনি মনে মনে অত্যন্ত বিপর্যস্ত। বাবা বীরসিংহ থেকে খবর পাঠালেন তাকে গ্রামে ফিরে যেতে। তিনি ফিরে গিয়েছেন। শোকগ্রস্ত বিদ্যাসাগর শিশু শিক্ষা সম্পর্কে ভাবনা চিন্তা করছেন এবং বালক বালিকাদের, অল্প বয়স্ক বালক বালিকাদের জন্য পাঠ্য বই প্রকাশে নিয়ে তিনি চিন্তা ভাবনা শুরু করে এই বোধোদয় গ্রন্থটির জন্ম দিলেন। 1257-তে এটি প্রকাশিত হয়েছিল। বইটির প্রথম সংস্কারের ভূমিকায় লিখেছিলেন বোধোদয় নানা ইংরেজি পুস্তক হইতে সংকলিত হইল, পুস্তক বিশেষের অনুবাদ নহে। যে কয়েকটি বিষয় লিখিত হইল বোধ করি তৎপাঠে অমূলক কল্পিত পাঠ অপেক্ষা অনেক উপকার দর্শিতে পারিবে। অল্প বয়স্ক সুকুমারমতি বালক বালিকারা অনায়াসে বুঝিতে পারিবে এই আশায় সরল ভাষায় লিখিবার নিমিত্ত বিশেষ যত্ন করিয়াছি। বইটি শুরু করেছেন পদার্থবিদ্যা দিয়ে, শেষ করেছেন কৃষিবিদ্যা, শিল্প ও বাণিজ্য দিয়ে। ভাবতে বিস্মিত হতে হয় বিদ্যাসাগরের জীবিত অবস্থাতেই এই বইটির 100তম সংস্করণ প্রকাশিত হয়েছিল। তিনি ছিলেন যথার্থই মানব প্রেমিক। মানুষকে যেমন ভালোবাসতেন তেমনি সর্বদা তাদের উন্নতির কথাও চিন্তা করতেন। তার মতে উন্নতির সোপান হলো পরিশ্রম, উৎসাহ, সহিষ্ণুতা, অধ্যাবসায় ও জ্ঞান লাভ। এই উদ্দেশ্যগুলিকে সামনে রেখেই তার জীবন চরিত রচনা এবং প্রকাশ। শিক্ষাবিজ্ঞানী বিদ্যাসাগর বলেছিলেন কেবল লিখন, পঠন ও সামান্য অঙ্কের মাধ্যমে মাতৃভাষার শিক্ষা চালু রাখলে হবে না। তা পূর্ণাঙ্গ করতে হলে ইতিহাস, ভূগোল, জীবনচরিত, পাটিগণিত, জ্যামিতি, পদার্থবিদ্যা, নীতিশিক্ষা, রাষ্ট্রবিজ্ঞান ও শারীরবিজ্ঞান সম্পর্কেও শিক্ষা দেওয়া উচিত। এবং এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি বেশ কিছু বইও প্রস্তাব করেছিলেন। বিদ্যালয় পরিদর্শক সম্পর্কে, বিদ্যালয় পরিদর্শন সংজাত অভিজ্ঞতা নিয়ে তিনি অনেক সংস্করণ, তার পাঠ্য যে বইগুলি তিনি রচনা করেছিলেন তা তিনি তৈরি করেছেন। অক্ষর নিয়ে, ভাষা নিয়ে, উচ্চারণ নিয়ে শ্রেণীকক্ষ পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি নানান সমস্যার মুখোমুখি হয়েছেন। বুঝেছিলেন শিশুদের উপযোগী পাঠ্য বইয়ের সঙ্গে ভাষার সম্পর্ক কত নিবিড়। আধুনিক পেডাগজি বা শিক্ষা বিজ্ঞান বলছে শিশুরা টেলিগ্রাফের ব্যবহৃত বাক্যের মতন ছোট ছোট বাক্য দিয়ে কথা বলে। তাদের পক্ষে বড় বড় বাক্যে কথা বলা ও মনে রাখা সম্ভব হয় না। তাই ওইসব শিশুদের কথা মনে রেখে তিনি বর্ণপরিচয়ের প্রথম ভাগে পাঠে লিখেছিলেন বড় গাছ, ভালো জল, হাত ধরো, বাড়ি যাও ইত্যাদি। এরপর শিশুর মানসিক বিকাশ ত্বরান্বিত করতে সহজ ও সরল বাক্য গঠনের মাধ্যমে লেখা ও বলার উপর গুরুত্ব আরোপ করেছেন। বর্ণপরিচয়ের 2টি খণ্ড এই উদ্দেশ্যেই রচিত। তখন কোথায় চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, কোথায় শিশু কেন্দ্রিক শিক্ষা? তখন শিক্ষা ছিল কেন্দ্রবিন্দুতে, শিক্ষার্থী ছিল আবর্তিত হয়ে। তিনি সন্তুষ্ট হলেন না এই পদ্ধতিতে। তিনি পড়েছেন বেনথাম, তিনি পড়েছেন জেমস মিল, তিনি পড়েছেন হার্বার্ট স্পেন্সার, তিনি পড়েছেন জে উইলিয়ামস, তিনি পড়েছেন এডকে ওয়ার্থের মতন শিক্ষা বিজ্ঞানীদের লেখা। আত্মস্থ করেছেন সে লেখাগুলো।
আমরা তার বইগুলি পড়লেই বুঝতে পারি হার্বার্ট স্পেন্সারের কাছ থেকে তিনি গ্রহণ করেছেন সহজ থেকে কঠিনে যাওয়ার পদ্ধতি, বাস্তব থেকে কল্পিত বিষয়ের যাওয়ার পদ্ধতি। জে উইলিয়ামসের কাছ থেকে তিনি সহজ এবং সরল ভাষায় কি করে শিশুদের জন্য পাঠ্যপুস্তক রচনা করা যায় সেই তত্ত্বের পাঠ নিয়েছেন। এডকে ওয়ার্থ সাহেবের কাছ থেকে তিনি বিনা পরিশ্রমে জ্ঞান লাভ সম্ভব নয় এমনতর শিক্ষা গ্রহণ করেছেন। আমরা যদি বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগের দ্বিতীয় পাঠগুলি অনুসরণ করি, আমরা দেখতে পাবো এডকে ওয়ার্থের কত প্রভাব এখানে রয়েছে। শিশু মনের উপযোগী শব্দ চয়নের প্রতিও তিনি যথেষ্ট মনোযোগী ছিলেন। বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করলে এটা আমরা ভালোই বুঝতে পারব। আমরা বড়রা এখন যারা বিদ্যাসাগরের বর্ণ পরিচয় পড়ি, আমরা এখানে দেখতে পাই ঐক্য, বাক্য এবং মাণিক্য। প্রথমত কিন্তু এই ঐক্য, বাক্য এবং মাণিক্য ছিল না। পঞ্চপঞ্চাশ সংস্করণে সংযুক্ত বর্ণ জ ফেলার ক্ষেত্রে তিনি প্রথমে লিখেছিলেন ঐক্য, বাক্য এবং অনৈক্য। কিন্তু শ্রেণীবদ্ধ পর্যবেক্ষণের পর নানান মানুষের সঙ্গে মত বিনিময় করে তিনি শব্দগুলি প্রত্যাহার করে নেন এবং চতুঃসপ্ততিতম সংস্করণে তা লেখেন ঐক্য, বাক্য এবং মাণিক্য। শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগরের আরো কয়েকটি যুগান্তকারী ভাবনার কথা আমি পেশ করব। শিশুদের উচ্চারণে নানান অসঙ্গতি লক্ষ্য করতেন এবং শিক্ষা বিজ্ঞানীর মতন তিনি বলেছিলেন ভুল কখনোই বাড়তে দেওয়া উচিত নয়। শিশুর মাথা থেকে ভুল যত তাড়াতাড়ি ইরেজ করে দেওয়া যায় ততই মঙ্গল। ভুল যদি তার মধ্যে একবার স্থায়ীভাবে থেকে যায়, সে ভুলকে আর দূর করা যায় না। বর্ণ পরিচয়ের প্রথম ভাগের ৬০তম সংস্করণের বিজ্ঞাপনে তিনি বলছেন, প্রায় সর্বত্র দৃষ্ট হইয়া থাকে বালকেরা অ আ এই বর্ণস্থলে স্বরের আ বলিয়া থাকে, যাহাতে তারা সেরূপ না বলিয়া কেবল অ আ এইরূপ বলে, তদ্রূপ উপদেশ দেওয়া আবশ্যক। বিরাম চিহ্নের ব্যবহার বেতাল পঞ্চবিংশতির ১০ম সংস্করণ থেকে বিদ্যাসাগরই প্রথম ব্যবহার করেন। অক্ষর সমস্যা সমাধানের চেষ্টা, অর্থাৎ ইংরেজি অক্ষরের সঙ্গে বাংলা অক্ষরের সামঞ্জস্য বিধানের চেষ্টা ১৯ শতকের প্রথমেই শুরু হয়েছিল। কিন্তু সেই সময় কাজের সুবিধার্থে যে পদ্ধতি অনুসৃত হচ্ছিল তা বিদ্যাসাগর মশাই মেনে নিতে পারেননি, যদিও বাংলা অক্ষর সংস্কারের প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন। আমরা আরো দুটি প্রসঙ্গ এই বিষয়ে বলবো, তারপর এখান থেকে সরে যাব। শিশু সাহিত্যে শিশু বিজ্ঞানীরা বলছেন, শিক্ষা বিজ্ঞানীরা বলছেন ছবির একটি মূল্যবান ভূমিকা আছে। কিন্তু আমরা সবাই জানি শিশু মনের কাছে ছবি যতই চিত্তাকর্ষক হোক না কেন, বিদ্যাসাগরের প্রণীত বইগুলিতে ছবির ব্যবহার তেমন কিন্তু নেই। বিশিষ্ট গবেষক বিনয় কৃষ্ণ রায় অনুসন্ধান করেছেন এবং তিনি ইন্ডিয়া অফিস লাইব্রেরি থেকে প্রচুর চিঠিপত্র আবিষ্কার করেছেন। বেশ কিছু চিঠি বিদ্যাসাগরকে লেখা, আবার বেশ কিছু বিদ্যাসাগর মশাইয়ের লেখা। সেখানে বিদ্যাসাগরের লিখিত বইগুলিতে ছবি না থাকার প্রসঙ্গটি আলোচিত আছে। অথচ তৎকালীন বিখ্যাত চিত্রশিল্পী ত্রৈলোক্যনাথ দেব যখন প্রয়াত হলেন, তার মৃত্যুর শ্রাদ্ধ বাসরে নগর কলকাতার বহু বিশিষ্ট মানুষ সেদিন উপস্থিত হয়েছিলেন। ত্রৈলোক্যনাথের জ্যেষ্ঠ পুত্র তার স্মৃতিতর্পণ সভায় লিখিত ভাষণ দিচ্ছেন। তাতে তিনি স্বীকার করছেন ত্রৈলোক্যনাথই প্রথম বিদ্যাসাগরের লেখা বইয়ের জন্য ছবি এঁকেছিলেন। তাই এই বক্তব্যের উপর নির্ভর করে আমরা বলতেই পারি শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর তার পাঠ এককগুলির সঙ্গে ছবির ব্যবহারের বিষয়েও ভাবনা চিন্তা করেছিলেন। যদিও বর্ণ পরিচয় কোন মৌলিক গ্রন্থ নয়। আমি আগেই বলেছি মদন মোহন তর্কালঙ্কারের কাছ থেকে তিনি হুবহু ঋণ গ্রহণ করেছেন। অনেকের অস্বস্তি হতে পারে ঋণী বলাতে, কিন্তু তথ্য দিয়ে বললে
এটা বোঝানো যেতেই পারে তার ঋণের পরিমাণ। তাই বলে কি তার কোনো স্বকীয়তা নেই, বর্ণ পরিচয়ে কোনো অভিনবত্ব নেই? নিশ্চয়ই আছে, দৃষ্টিভঙ্গির মৌলিকত্ব আছে। কি সেই মৌলিকত্ব? শিশু শিক্ষায় যেখানে পদ্য এবং মিলযুক্ত বাক্যের বহুল ব্যবহার দেখা যায়, বর্ণ পরিচয় সেখানে কিন্তু গদ্য নয়। পদ্য কিছুই ব্যবহার করেনি। এমনকি রবীন্দ্রনাথ যে জল পরে পাতা নদে স্মরণ করে উচ্ছ্বসিত হয়েছেন, তাও বর্ণ পরিচয়ের প্রথম ভাগে কোথাও নেই। অষ্টম পাঠে আছে কাছাকাছি সংগঠনের কিছু বাক্য। কাক ডাকিতেছে, পাখি উড়িতেছে, পাতা নড়িতেছে, গরু চড়িতেছে, জল পড়িতেছে, ফল ঝুলিতেছে, এরকম। এর মধ্যে পদ্যের ছোঁয়া তেমন কোথাও নেই। অধ্যাপক প্রবোধচন্দ্র সেন এক জায়গায় লিখছেন, আমার মনে হয় রবীন্দ্রনাথ মদনমোহন তর্কালঙ্কারের দ্বারাই বেশি প্রভাবিত হয়েছিলেন। আদিকবির সম্মান মদনমোহন তর্কালঙ্কারেরও প্রাপ্ত ছিল। তাহলে তিনি গদ্যকে এড়ালেন কেন? অনেকেই বলছেন হয়তো তোমাদের বিদ্যাসাগরের কাব্যে কোনো মতি ছিল না। আমি মনে করি এমন চিন্তা অশ্রদ্ধেয়। আমাদের বিশ্বাস এই শিক্ষাবিবিনী ভেবেছিলেন কবিতার ভাষা সংগঠন কৃত্রিম, তুলনায় গদ্যের ভাষা সংগঠন বেশি স্বাভাবিক। তিনি চেয়েছিলেন শিশুরা গদ্যের স্বাভাবিক ক্রম ও অন্যয় শিখুক। পদ্যের উল্টোপাল্টা সিনট্যাক্স তিনি সজ্ঞানে তাই সরিয়ে রেখেছিলেন। গদ্য থেকে বাচ্চারা বাক্যের আদর্শ গঠন সম্পর্কে ভুল সংকেত পেতে পারে বলেই এই শিক্ষাবিজ্ঞানী বিশ্বাস করেছিলেন। পদ্মযোগী ও শিক্ষাবিজ্ঞানী বিদ্যাসাগর শিক্ষার প্রচার ও প্রসার সমস্ত রকম দার্শনিক তর্কাতর্কির ঘোর বিরোধী। বস্তুর উপযোগের দ্বারাই তিনি বস্তুর মিল নিরূপণ করেছেন। আর তাই তো প্রত্যয়ের সঙ্গে উচ্চারণ করেছিলেন বেদান্ত ও সাংখ্য দর্শন ভ্রান্ত, দেশীয় ন্যায়শাস্ত্র অকেজ। বিদ্যাসাগরের নানান রিপোর্টে শিক্ষাদাসের যে মূল শক্তি ঝঙ্কৃত তা হল মাতৃভাষার মাধ্যমে শিক্ষার বিস্তার এবং উন্নত বাংলা ভাষার ভিত্তির উপর সুসমৃদ্ধ নূতন বাংলা সাহিত্যের প্রতিষ্ঠা। আর এই আদর্শকে বাস্তবায়িত করবার জন্য প্রাচ্য বিদ্যা ও পাশ্চাত্য বিদ্যা এই দুয়ের আন্তরিক অনুশীলনের উপর তিনি প্রয়োজনীয় গুরুত্ব আরোপ করেছিলেন। বিদ্যাসাগরই এদেশে প্রথম মানুষ যিনি ধর্ম নিরপেক্ষ বিজ্ঞান মনস্ক শিক্ষানীতি প্রণয়নে প্রয়াসী হয়েছিলেন। বিদ্যাসাগর মশাই এদেশে প্রথম মানুষ যিনি শিক্ষায় মূল্যবোধের উপর জোর দিয়েছিলেন। তিনি প্রথম বলেন, শিক্ষার বড় কথা মানুষকে মূল্যবোধ সম্পন্ন করা। মূল্যবোধ বলতে তিনি কি বুঝিয়েছেন? চরিত্র গঠন, সততা, যুক্তিবাদ, মানবমুখীনতা, সমস্ত রকম কুসংস্কারের মালিন্য থেকে মুক্ত মন ও গণন, কল্যাণকর বুদ্ধি। এই গুণসম্পন্নতাকেই তিনি বলেছেন বোধোদয়। শিক্ষায় মূল্যবোধ মানুষের বোধোদয় ঘটায়। যুগের প্রেক্ষিতে বোধোদয়, যুগোচিত বোধোদয়। পাঠ্যক্রম তিনি এমন ভাবে তৈরি করতে বলেছেন যাতে করে শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটে, শারীরিক ও সামাজিক কাম্য মূল্যবোধ সৃষ্টি হয়। শিক্ষার্থীর মনকে তা যেন যুক্তিবাদী করে, মানবিক করে। আমরা আলোচনা শেষ করব এই কথা বলেই, বিদ্যাসাগর অর্থে শুধু মাতৃভক্তি নয়, বিদ্যাসাগর অর্থে দয়া নয়, বিদ্যাসাগর অর্থে দাক্ষিণ্য নয়, বিদ্যাসাগর মানে দেশপ্রেম। বিদ্যাসাগরের অর্থ ইস্পাত, যে ইস্পাতে তৈরি হয় জাতীয় চরিত্রের কাঠামো। তার জন্মের 200 বছর পর তার এই মহৎ দানগুলির কথা আমরা যেন বিস্তৃত না করি। সকলকে শুভেচ্ছা, সকলকে শ্রদ্ধা। যারা দীর্ঘ সময় দেরিতে হলেও আমার কথাগুলি শুনলেন, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাচ্ছি এবং শেষ করছি। ধন্যবাদ। আমরা শ্রী শ্রীকুমার ভট্টাচার্যর কাছ থেকে শিক্ষা বিজ্ঞানী বিদ্যাসাগর সম্পর্কে একটি মূল্যবান
আলোচনা শুনলাম এবং তিনি তার আলোচনার মধ্যে দিয়ে চেষ্টা করলেন অনেক উদ্ধৃতি দিয়ে আলোচনাটিকে সমৃদ্ধ এবং মনোগ্রাহী করবার জন্য। আমরা তাকে অভিনন্দিত করছি তার এই মূল্যবান বক্তব্যটিকে রাখার জন্য। আমরা যেটা বলি যে পূজা অবকাশের পরেও আমরা আমাদের এই আলোচনা পর্বটিকে আমরা চালিয়ে যাব যথারীতি, এবং তার আলোচক এবং বিষয়টিকে আমরা পরবর্তীকালে আপনাদেরকে জানাবো এবং আশা করব যে আপনারা আমাদের সাথে পূর্বাপর সহযোগিতা করবেন এবং যে কর্মসূচিকে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সেই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত একটা করবার প্রশ্ন জন্য। একটা প্রশ্ন আছে হ্যাঁ। একটা প্রশ্ন আছে ও একটা প্রশ্ন আছে, সেটা একজন একটা বলবো। হ্যাঁ 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 বলুন 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 বিকাশ বাবু বলুন। সেটা বিকাশ আজকে বাবু যারা বলুন। আমাদের আমাদের যারা দর্শকরা আছেন তারা খুব মন দিয়ে দেখেছেন, বিভিন্ন মন্তব্য করেছেন। একজন আমাদের দর্শক আব্দুল আলিম শেখ উনি একটা প্রশ্ন করেছেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামের শেষে উনি সাধারণত পিতৃদত্ত যে উপাধি বন্দ্যোপাধ্যায় না লিখে শর্মা লিখতেন কেন? এর কি কোনো ইতিহাস আছে? এটা জানতে চেয়েছি। এটা যদিও আপনার শিক্ষা বিজ্ঞান বিষয় নয় আর কি, এটা উনি সেটাও বলেছেন যে এটা যদি শিক্ষা বিজ্ঞান সম্পর্কিত নয়। হ্যাঁ, উনি এমনি জানতে চেয়েছেন, যদি থাকে প্রশ্ন আপনি বলে দেবেন নাকি আমরা বলে দেবো? কে বলবে? আসলে আমরা ব্রাহ্মণেরা যে সমস্ত উপাধি ব্যবহার করি নামের শেষে, ভট্টাচার্য, গঙ্গোপাধ্যায়, মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, এগুলি কিন্তু আদি কোনোটাই নয়। শর্মাই আমাদের সবারই লেখা উচিত। আমরা লিখি না, কোনোভাবে পাওয়া এই উপাধিগুলিকেই আমরা ব্যবহার করে থাকি। বিদ্যাসাগর বন্দ্যোপাধ্যায় না লিখে তাই শর্মাই লিখতেন, এটুকুই জানি। অন্য অন্য তথ্য থাকতেও পারে। না, এরকম ঠিকই, খুব সঠিক। বিদ্যাসাগর এরকম অনেক কিছু যে কতগুলো বিষয় ছিল, যেমন তিনি মানতেন, পইতে রাখতেন, টিকি রাখতেন, চিঠিপত্রের মাথার সময় অনেক জায়গাতে শ্রীহরি সহায়, দুর্গা সহায় ইত্যাদি লিখতেন, এরকম কিছু কিছু মানতেন। আর ব্রাহ্মণদের এরকম একটা রীতি আগে থেকেই ছিল, স্বরমন লেখার রীতি ছিল, দেব স্বরমন বা স্বরমন লেখার রীতি, সেখান থেকে বিদ্যাসাগর লিখতেন শর্মা, এটাই তার চলে এসেছে। এইরকম এই যে বিদ্যাসাগর ব্যক্তিগত জীবনে ধর্মাচরণ কিন্তু না করলেও পারিবারিক যে নির্দেশ তা কিন্তু তিনি অনুসরণ করতেন। আমরা দেখেছি নারায়ণচন্দ্রের যখন উপনয়ন হচ্ছে, 4 কন্যার যখন বিবাহ দিচ্ছেন তিনি কিন্তু শাস্ত্রের নীতি বাক্য অনুসরণ করে, শাস্ত্র পদ্ধতি মেনে এই উপনয়ন বা বিবাহগুলো দিচ্ছেন। এ কিন্তু পারিবারিক পরিমণ্ডলে, কিন্তু কখনোই ব্যক্তিগত জীবনে তিনি কিন্তু ধর্মের কথা ভাবেননি তেমন করে। এ নিয়ে অবশ্য অনেক ভিন্ন আলোচনা করা যেতেই পারে, আলাদা আলোচনার বিষয়, একটা বড় বিস্তৃত আলোচনার বিষয়, এরকম অনেক। তবে তৎকালীন সময়ে এটাও আমাদের মনে রাখতে হবে যে কতগুলো বিষয় এরকম ছিল, যেমন ব্রাহ্মণদের স্বরমন বা শর্মা লেখার বা দেব স্বরমন লেখার রীতি ছিল, ক্ষত্রিয়দের ক্ষেত্রে বর্মা বা বর্মন এরকম একটা লেখার রীতি ছিল, শূদ্রদের ক্ষেত্রে দাসী বা দাস ইত্যাদি লেখার একটা রীতি ছিল, এবং অনেক মেয়েদের নামের শেষে দেবী বা দেব্বা এরকম একটা লেখার রীতি তখন ছিল। যেমন তার না মা ভগবতী বন্দ্যোপাধ্যায়ের বলা হয় না, ভগবতী দেবী বলা হতো, এরকম একটা রীতি আছে। এবং তিনি তার নির্দেশ মেনে, অর্থাৎ যেটা সুকুমার দা বললেন, পারিবারিক নির্দেশ মেনে এই কাজগুলো, এগুলো কিন্তু তিনি রপ্ত করে ফেলেছিলেন। পরে একবার অভ্যেস হয়ে গেলে সেটা তো ছাড়া যায় না। ফলে ঈশ্বরচন্দ্র শর্মা এই সইটাই যখন করা হয়ে অভ্যেস হয়ে গেল, তখন এই সইটাই তিনি সব জায়গাতেই করতেন, ঈশ্বরচন্দ্র শর্মা লিখতেন। আবার যে চিঠিপত্রের কথা বললেন, বিদ্যাসাগরের জীবনের শেষ পর্বের চিঠিগুলো দেখবেন, সেখানে কিন্তু মাথার উপরে ওই ঈশ্বর স্মরণ আর নেই, যেগুলি প্রথম থেকে চিঠিতে কিন্তু থাকা যাচ্ছে। অর্থাৎ এগুলো তার বাবার বা অন্যান্যদের দেখে তিনি এগুলি লিখতেন, শেষের দিকে এগুলো পরিহার করেছেন, শেষের চিঠিগুলোতে দেখছি আমরা। আব্দুল আলিম শেখকে ধন্যবাদ, উনি এরকম একটা সুন্দর প্রশ্ন আমাদের উত্থাপিত করেছেন। বিকাশ দা আপনি শেষ করে দিন, বিকাশ আপনি শেষ করে দিন।
না, আমি ফলে শেষ আজকের যারা যারা উপস্থিত হয়েছেন আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন, শ্রী কুমার দত্ত অংশগ্রহণ করেছেন, বলেছেন, খুব সুন্দর বলেছেন, তাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 200তম জন্মবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে। এছাড়া যারা আমাদের শ্রোতা হিসেবে উপস্থিত ছিলেন, দর্শক হিসেবে উপস্থিত ছিলেন, অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আমরা আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মশতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং নমস্কার জানিয়ে সঞ্চালক এবং আজকে সবাই আমরা নিজেদের যে আমরা এতক্ষণ একটা সুন্দর অনুষ্ঠানের আজকে আয়োজন করলাম, যেটা বলেছেন সামনের রবিবার না, পরে আমরা আবার যতদূর সম্ভব 22শে তারিখ থেকে, নাকি 22শে নভেম্বর থেকে আমরা আবার শুরু করতে যাচ্ছি এইরকম পুজোর শারদোৎসবের পরে। ফলে সবাইকেই আয়োজকদের পক্ষ থেকে যথাযোগ্য সম্মান, শ্রদ্ধা এবং নমস্কার জানাচ্ছি। নমস্কার, ধন্যবাদ। আজকের আলোচনা এখানেই শেষ করা হচ্ছে। চলো দৌড়ঝাঁপ করে হলো